দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেল লাইন বাংলাদেশের ওপর দিয়ে যাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি। ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেই এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি নরেন্দ্র মোদীর জানা আছে। উত্তাল আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। জেলা পর্যায়ে সমাবেশে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, বিএনপিকে পরজীবী রাজনৈতিক দল বললেন ওবায়দুল কাদের। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী। সমাবেশে শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেল লাইন বাংলাদেশের ওপর দিয়ে যাবে। নেপাল ও ভুটানের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভারতই বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। 2024-2025 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী দিন। এই অধিবেশনেই পাশ হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সাম্প্রতিক সময়ের আলোচিত তাঁর ভারত সফর ইস্যুতে। এই সফরকে যারা অর্জনহীন বলছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্য আমি এটা বললাম। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আবারও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, তখন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করেছিল প্রতিবেশী এই দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। বিএনপি সরকারের সময়ের কিছু পদক্ষেপ দেশের স্বার্থ বিরোধী ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলা বিএনপিকে মানায় না। গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি জানি না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি আমি জানি না। যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3,800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। ভাষণের শেষ দিকে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আশ্রয়ন প্রকল্প ও দুর্যোগ কবলিত মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের অবদান ভিডিও চিত্রের মাধ্যমে সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি মাসের 8 তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা।
চীন সফরের বিষয়টি সাম্প্রতিক দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ সহ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার সহ অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি। ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের তিন দিকে ভারত পরিবেষ্টিত। সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় বিএনপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। পুলিশি বাধায় পণ্ড হয়েছে অনেক জায়গার কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজপথে কাফনে কাপড় পরে উত্তাল আন্দোলন করে তুলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলেছেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। পাবনায় দলের কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। টাঙ্গাইল ভাসানী হলের সামনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশ করে জেলা বিএনপি। প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ অন্য নেতারা বক্তব্য দেন এ সময়। নেত্রকোনা শহরের বানোজাপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আনারুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। লালমনিরহাট শহরে মিশন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এতে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যরা। মুন্সিগঞ্জের মুক্তারপুর বটতলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন ইসলাম আজাদ। বাগেরহাটে পুরাতন বাজার মোড় এলাকার সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা অভিযোগ করে জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে নরসিংদীতে। জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে মাদারীপুরে। এ সময় এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে হবিগঞ্জে। শহরের চিলড্রেন পার্কে এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার শাকওয়াত হোসেন জীবন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁয়ে। শহরের পাবলিক ক্লাব মাঠে এতে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়েছে গাইবান্ধায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে পরজীবী দল বিএনপি। মহাসচিব সহ বিএনপি নেতারা এখন পথ হারানোর আতঙ্কে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়বে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলেও মন্তব্য তার। রকুনুজ্জামানের রিপোর্ট। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সাভারের হেমায়েতপুরে সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন আর হবে না। নিজেরা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্যের উপর ভর করার চেষ্টা করছে বিএনপি। ভাঙ্গা হাত কোনোদিনও জমে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। ফখরুল সাহেবও শান্তিতে না। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, তারেক আতঙ্ক। রিজার্ভ বেড়ে যাওয়া সহ অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কথা জানিয়ে দ্রব্যমূল্য কমার ব্যাপারে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেন তিনি। তারা যতই বলুন আমরা আছি। রিজার্ভ বেড়ে যাচ্ছে না, ২৭-এ পৌঁছে গেছে। ভয়ের কারণে রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনা অঙ্গীকার, এ অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পূরণ করে ছাড়ব। ওবায়দুল কাদের বলেন, যে দলের নেত্রী গঙ্গার পানির হিচ্ছার কথা বলতে ভুলে যায়, সে দলের নেতারা তিস্তার পানির কথা কোন মুখে বলে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যৌক্তিক দাবির ব্যাপারে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনা ও আন্দোলন দুটোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এদিকে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এ আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায়ে অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আবারও দাবি জানান তারা। ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের সাথে আন্দোলন করছি না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা আপনারা বুঝেছেন।
পুরো জাতি বুঝেছে, যাদের বোঝা দরকার তাদের বোঝা উচিত। সব সরকারি এই আন্দোলন, ন্যায্য আন্দোলনকে অন্যায্য, অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকেও আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক নেতারা বলেন, তাদের নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। যৌক্তিক দাবি আদায়ে তাকে খোলা চ্যালেঞ্জ জানান তারা। যদি আমরা ভুলও করে থাকি, কথার কথা হাইপোথেটিক্যালি, তাহলে আপনারা দেখিয়ে দেন, আমাদের সাথে বসেন। সেই সৎ সাহস কেন নেই অর্থমন্ত্রীর? এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসুন, আমাদের তথ্যপাত্র যাচাই করুন, গাণিতিকভাবে হিসাব নিকাশ প্রণয়ন করুন, দেখুন এই আন্দোলন কতটা যৌক্তিক। শিক্ষক নেতাদের কথা শোনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল সময় দিলেও যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব। এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের কাজ বন্ধ করব, এটা তো জাতীয় ভালোভাবে নেবে না। আমাদের এক জায়গায় নিয়ে আসেন, জুডিশিয়ারি কর্মকর্তারা যেভাবে স্বতন্ত্র বেতন স্কেলে এসেছে আমরা ওই জায়গায় যাব। এদিকে একই দাবিতে 3 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের সাথে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারী সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। বন্ধ সব বিভাগের ক্লাস পরীক্ষা। শিক্ষক সমিতির নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। এতে সেশন জট সহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বন্ধ ক্লাস ও পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করছে। এতে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর মিছিলটি শুরু হয় বিকাল 3টার পর। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শাহবাগে এসে মিছিলটি থামে। এরপর শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় চাকরির প্রত্যাশী শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিকেল 5:15টার দিকে অবরোধ শেষ হয়। অবরোধের কারণে শাহবাগ এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবারও শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির 6 মাসের সাজা হয় 1 জানুয়ারি। এরপর 28 জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদতের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো, সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন, সেই সাজা কখনো স্থগিত হয় না। আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছেন, যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে।
এ ব্যাপারে ডক্টর ইউনূসের আইনজীবী জানান, রায়ের অনুলিপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে। হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো। সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সবসময় করে থাকে। কিন্তু ডক্টর ইউনূসের বেলা এটা হলো না। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি, কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল। আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ 4 আসামির 1 মাসের জামিন দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংসদ সদস্যদের মতো সরকারি কর্মকর্তাদেরও সম্পদের হিসাবের ব্যাপারে জবাবদিহি করা উচিত। সরকারের দুর্নীতি বিরোধী চলমান অভিযান থেকে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার পাট সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক জানান, পাট বীজের জন্য ভারতের ওপর নির্ভরশীলতা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। পাটের তৈরি সোনালী ব্যাগ এবং পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দিয়ে হলেও উৎপাদন ও কর্মসংস্থানকে উৎসাহিত করা হবে। তিনি জানান, পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ ও পাট পাতার তৈরি যা বাণিজ্যিক প্রচলনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে। অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারে ভারতের সাথে আলোচনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে নানক জানান, সরকারের দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতির কারণে অনেক রথী মহারথী এবং সংসদ সদস্যদের দুদকের মুখোমুখি হতে হয়েছে। বিএনপি নিজেরা মেরুদণ্ডহীন বলে দুদক সহ অন্যদের মেরুদণ্ডহীন মনে করে বলে মন্তব্য করেন নানক। আগেও দেখবেন বহু এমপিকে দুদকের দরজায় ঘুরতে হয়েছে। বহু সংসদ সদস্যকে দুদক থেকে তলব করেছে, তাদের তদন্ত করেছে। বহু রথী মহারথীর বিরুদ্ধেও কিন্তু পূর্বে হয়েছে। যারা দায়িত্বশীল, সরকারের দায়িত্বশীল, আমি আজকে মন্ত্রী, আমি আজকে শপথ নেওয়া একটা মানুষ। আমি যখন এখান থেকে যাব, আমার অবশ্যই আমাকে জবাব দিতে হবে, আমার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কাজে কেউই, আমি বিশ্বাস করি যে প্রশ্ন আপনি করেছেন, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে হতে পারে। ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ব্যবসায়ীদের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিমের আড়তে ও দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানাও করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। তেজগাঁও ও কাপ্তান বাজারের 2 ব্যবসায়ীকে মোট 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তরের টিম। যদিও এভাবে জরিমানা করাকে বিনা দোষে শাস্তি ভোগ বলছেন পাইকারি ব্যবসায়ীরা, তবে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানালো সংস্থাটি। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশে ডিমের বাজার বেশ চড়া। ডিমের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 11 টাকা ও লাল ডিম 12 টাকা দরে। বরিশালে একটি কোল্ড স্টোরেজে প্রায় 2.5 লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুত রাখায় 6 ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ট্রেড লাইসেন্স ছাড়া কৃষিপণ্য মজুত রাখার অপরাধে কোল্ড স্টোরেজ মালিককে 10,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। একই সাথে ফার্মের ডিম আগামী 1 সপ্তাহের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হাটখোলার খান কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেল লাইন বাংলাদেশের ওপর দিয়ে যাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি। ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি নরেন্দ্র মোদীর জানা আছে। উত্তাল আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, জেলা পর্যায়ে সমাবেশে বিএনপি নেতাদের হুঁশিয়ারি। বিএনপিকে পরজীবী রাজনৈতিক দল বললেন ওবায়দুল কাদের। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী। সমাবেশে শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করতে পারেন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।